শুভ সন্ধ্যা। আমি মুনিরা ইউসুফ মেমি আপনাদেরকে নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবে নারীদের আড্ডায় জানাচ্ছি আমন্ত্রণ। বরাবরের মতো আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন খুব মিষ্টি মিষ্টি বন্ধুরা। তারা নানা পরিচয়ে পরিচিত এবং প্রত্যেকেই ব্যস্ত মানুষ। এই ব্যস্ততার মাঝেও তারা আমাদের কাছে হাজির হয়েছেন সানন্দে। আজকের বিষয়টা আমি শুরুতেই বলে দিচ্ছি, জীবন সম্পর্কে উপলব্ধি। উপলব্ধি বলতে আমরা বুঝি জ্ঞান, সচেতনতা, কোনো কিছু নিয়ে বিশেষ সচেতনতা, কোনো কিছু নিয়ে ভাবনা, বোধ, অনেক কিছু। উপলব্ধি ব্যাপারটার শব্দটা ভীষণ ছোট, কিন্তু এর অর্থটা অনেক বিশাল। উপলব্ধি যার মধ্যে থাকে, প্রতি মুহূর্তে কাজ করে, সে আসলে জীবনে কোথাও ঠেকে থাকে না। বাকি আলোচনা হবে, আড্ডা হবে আমাদের এই নারীদের আড্ডায়। চলে যাচ্ছি অতিথিদের কাছে এবং পরিচয় করিয়ে দিচ্ছি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আদু বালা শীল, সাবেক প্রধান শিক্ষক ও জেলা কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন পাবনা। সুস্বাগতম আপনাকে। সুস্বাগতম। আমি স্বাগতমটা জানাবো এভাবে, প্রকৃতিতে চলছে শ্রাবণের নিমন্ত্রণ, ঠিক এমনি পরিবেশে লেক্সাস টেলিভিশনের কর্তৃপক্ষের উষ্ণ আমন্ত্রণে আমরা উপস্থিত হয়েছি এখানে। আশা করি মেমির উপস্থাপনা আর জাকিয়া সুলতানার প্রযোজনায় এবং কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটা একটা প্রাণবন্ত আড্ডায়, একটা আমাদের পারিবারিক বৈঠকখানার মতো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরো গল্প হবে, আড্ডা হবে। পরিচয় পর্বটা শেষ করে নিই। শারমিন নাহার সেতু, শিক্ষক ও গবেষক। এরপরে চলে যাচ্ছি শতাব্দী চন্দ, সত্ত্বাধিকারী, অপরাজিতা তুমি। বাহ, সুন্দর নামটা। সবাইকে অনেক অনেক আমন্ত্রণ। ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। তো আজকের বিষয়টা অলরেডি জানতে পেরেছেন, জীবন সম্পর্কে উপলব্ধি। আমি প্রথমে দিদি আপনার কাছেই চলে যাচ্ছি। জীবন সম্পর্কে উপলব্ধি, খুব ছোট্ট করে যদি বিষয়টা একটু বুঝিয়ে বলেন। জীবন 3টি বর্ণের একটি ছোট্ট শব্দ, কিন্তু এর তাৎপর্য, এর গভীরতা, এর গুরুত্ব বিশাল সমুদ্রের মতো। আমি মনে করি আমার ভাবনায়, চিন্তায়, চেতনায় জীবনটা হলো একটা বহমান খরস্রোতা মহাসাগরের মতো। একদম। জীবনের প্রতি বাঁকে বাঁকে আছে উত্থান পতন, আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, আশা, ভরসা, সব কিছুর মিলিত সংমিশ্রণ জীবন। আর জীবনটাকে আমরা কয়েকটা স্তরে যদি নিয়ে যাই, তাহলে আমার মনে হয় উপলব্ধিটা আরও সাবলীল হবে, প্রাঞ্জল হবে এবং মধুময় হবে। একদম। যেমন আছে আমাদের শৈশব, মিষ্টি মধুর, সেখানে আছে পুতুল খেলা, বল খেলা, চড়ুই ভাতি। এখানে আমরা জীবনটাকে নেই অনাবিল নির্মল আনন্দে, মানে শাসনের তোয়াক্কা নাই, বিধিনিষেধের বায়ানাক্কা নাই, মানে খালি যেন মজা উপভোগ করা। চলে আসি কৈশোরে, এখানে চলে যাই আমরা পরিবার থেকে একটা অপরিচিত জগৎ, প্রতিষ্ঠান। এখানে কিছু বিধিনিষেধ থাকে, এখানে কিছু নিয়ম শৃঙ্খলা থাকে, তার মধ্যেও একটা আনন্দের মালা আমরা এখানে গাঁথতেই পারি। কারণ এই শিক্ষকতার মধ্যে এসে আমি দেখেছি, যেহেতু আমি জাতের শিক্ষক, শিক্ষা জীবনটা অন্যতম জীবনের একটা অঙ্গ জুড়ে, এবং একটা, আমি তো মনে করি আজীবন এই সঞ্চয়টা আমাদেরকে শিখিয়ে দেয় যে আমরা কি শিখেছি, কিভাবে কোনটা আমাদের বাস্তবে যাপিত জীবনে প্রয়োগ করতে হবে। দেন আসি তারুণ্য, এখানে তো বাঁধ ভাঙা জোয়ার, দুর্বার সাহসিকতা, দুর্বার সৃজনশীলতার উন্মাদনা, এখানে একটা কি বলবো, একটু নিজস্ব ইগো একটু কাজ করে। দেন আসি আমরা প্রবীণে, এখানে চোখ বড় বড় করে তাকিয়ে আমাদের প্রজন্মদেরকে তাকানো, তাদের থেকে কিছু আহরণ করা। দেন প্রৌঢ়ত্ব, এসো বাবা হাত ধরো, আমাকে একটু নিয়ে যাও অমুকখানে। আর গল্প হবে। আমরা আমি মনে করি জীবনের উপলব্ধিগুলো আসলে শেষ নেই, এই শেষ মুহূর্ত পর্যন্ত। তো আমরা একটু সেতুর কাছ থেকে শুনি, তারপরে চলে আসবো শতাব্দীর কাছে। আমার উত্তরসূরি সেতু, উপলব্ধি সম্পর্কে যে যত কথা মোটামুটি দিদি সবই অলরেডি সুন্দর করে গুছিয়ে। তারপর এক একটা বয়সে কিন্তু এক একটা উপলব্ধি। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এগুলো গেল এক একটা বয়সের উপলব্ধি পর্ব। তো
তো আপনার কাছে জীবন এই পর্যন্ত যে আপনি যে গবেষক এবং শিক্ষক, হ্যাঁ, এই জায়গাটা তো অনেক উপলব্ধি থেকে এসেছেন, এখনো সেই জায়গাগুলোতে অনেক উপলব্ধি আছে, বা শৈশবের একটা উপলব্ধি আছে, সেখান থেকে চিন্তা করে যেটা বললাম যে মানে জীবন সম্পর্কে উপলব্ধিটা তো হচ্ছে যে বোধ, সচেতনতা, কিছু নিয়ে ভাবা। আমি আপনার ওই জায়গাটাই যেতে চাচ্ছি। জীবন আমি যখন থেকে শৈশবকালটা তো যখন শুরু হয় আমাদের জীবন, যেমন শৈশবকাল, তখন তো আসলে আমরা জীবন সম্পর্কে কিছু বুঝিই না। আমাদেরকে বুঝতে হলে পরিবার থেকে প্রথমে পরিবারে শেখানো হয় যে তুমি একটা পরিবারে জন্মগ্রহণ করেছো, সেই পরিবারের কিছু নীতি নৈতিকতা, কিছু আদর্শ থাকে। তারপরে সেখান থেকে আমরা সামাজিকীকরণের জন্য বের হয়ে যাই। এই যে দিদি বলে গেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, প্রথমত আমরা স্কুল, বিদ্যালয়, আমি নিজেও একজন বিদ্যালয়ের শিক্ষক, তো সেখানে গিয়ে আমাদেরকে যে একটা প্রাইমারি স্টেজ, সেখানে ওই বয়সটাতে আমাদেরকে একটা জীবন সম্পর্কে একটা অভিজ্ঞতা দেওয়া হয় যে তুমি, তোমার বয়স এতটুকু, তুমি এই ক্লাসে পড়ো, তো তোমার জীবনটা এখন এরকম। এই যে শুনে এসেছি যে জীবন, শুনে এসেছি, শুনছি, শুনবো যতদিন হয়তো জীবন আছে, জীবন এখন এরকম। দেন তুমি যখন স্কুল প্রাইমারি গণ্ডি পেরিয়ে যখন মাধ্যমিকে যাবা, তখন তোমার জীবনটা এরকম হবে, তারপরে সুন্দর হবে আরেকটু, তারপরে মাধ্যমিক শেষ করার পর কলেজ আরো সুন্দর, বিশ্ববিদ্যালয়, যখন বিশ্ববিদ্যালয় পড়ি নাই, একটা ধাপ। এই তো গেল জীবনের আমি শতাব্দী আপনার কাছে চলে আসছি। এই যে বললো তুমি এখন এভাবে চলবে, এগুলো গেল দিক নির্দেশনা, কিন্তু নিজের উপলব্ধি, এগুলো তো সব শেখার পরে আমরা কিন্তু আমাদের উপলব্ধি দিয়েই চলি তখন। হ্যাঁ, সবকিছু কিন্তু আমরা যেটা ফিল করি সেখান থেকে আমি সেই প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছি, আপনার নিজের উপলব্ধি এগুলো শেখার পরে। মানে জীবনের উপলব্ধি কথাটার মহত্ব অনেক বিশাল। আমি আমার এই ছোট থেকে এই বয়স পর্যন্ত যতটুকু এসেছি, যেহেতু আমার ব্যবসা, মানে আমার সাথে যারা আছেন তারা শিক্ষক, কিন্তু আমার তাদের পুরোটাই মানে একটা বিপরীত একটা জিনিস নিয়ে আমি কাজ করছি, সেটা হলো আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠান। একজন আমি একটু মানে ভালো দিক মন্দ দিক দুইটাই একটু বলতে চাই আমার জীবন থেকে শেখা। মেয়েদের ব্যবসা করাটা এখন পর্যন্ত অনেক জায়গায় আছে যেটা মানে ভালো দিকে অনেকে দেখে না, বা কি দরকার। আমরা সাধারণত ভাবি যে মেয়ে হয়েছি আমরা ঘরে থাকবো, আমরা স্বাভাবিক যে কাজগুলো থাকে সেগুলো করব, কিন্তু ঘরের কাজ থেকে বাইরে যে একটা প্রতিষ্ঠান সামলানো, আর সেই প্রতিষ্ঠানের সব কিছু দিয়ে যখন সব মানুষকে আপনি আত্মতৃপ্তি আনতে পারেন, সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তা আমার মনে হয় যে ছোট থেকে আমার আসলে কখনোই কোনো প্ল্যান ছিল না যে আমি আসলে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান করব। সবার যা থাকে ব্যাপারটা তাই থাকে, কিন্তু যখন এই দিকে আসলাম তখন আমার মনে হলো যে এটা অন্যরকম একটা জীবন। এই জীবনের উপলব্ধির কোনো শেষ নেই। সেই আশার উপলব্ধিটা আমার একটু জানার আগ্রহ। মানে আশার মানে সেটাই বলছি যে কোনো শেষ নেই। আমার পড়ালেখা শেষ করার পর থেকেই আসলে আমার ইচ্ছা ছিল যে আমি কিছু একটা করব। তো আমার বাবা মানে আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি, সেটা সবাই ব্যবসা করতো, সেই জন্য আসলে চাকরি করব এই চিন্তাটা কখনোই আসেনি। তো সেই থেকে মনে হলো যে ছোট চিন্তাটা। হ্যাঁ, আর আমার আরেকটা জিনিস আমার খুব মনে পড়ে যে আমার বাবাকে সবসময় দেখতাম যে তার আন্ডারে অনেক লোক, আর সবাই তাকে নিয়ে খুব মানে বাহবা দিত যে আমার এইটা হ্যাঁ বস বস। তা আমার ওই জিনিসটা খুব আকর্ষণ লাগতো যে আমিও এমন একটা করব, আমিও একটু বস বস ফিলে থাকবো। আচ্ছা, তো ওই থেকে আসলে মাথায় আসা যে সেই যোগ্যতাটা অর্জন করতে হয়। হ্যাঁ, সেটাই। আমি যখন শুরু করি তখন আমি নিজে সেলাই করতাম, নিজে ডেলিভারি দিতাম, ওখান থেকে আমার শুরু। এখন আমার আন্ডারে 15 থেকে 16 জন কাজ করছে, আমি তাদের পরিবার চালাচ্ছি, আর আমার 2টা প্রতিষ্ঠান আছে, আমার অনলাইনেরও একটা প্ল্যাটফর্ম আছে। তো ওই জার্নিটা আসলে খুবই মানে অন্যরকম। এটা আসলে তো এক কথায় যেমন জীবন কি বলা যাবে না, সেটা জার্নিটাও এক কথায় হয়তো বলা যাবে না। এক কথায় বলা যাবে না, এটা ঠিক যে একটা জার্নি অনেক বছরের, বলতে লাগে 10 মিনিট, মনে হয় যেন 10 মিনিটের গল্প, তারপরে ফুরিয়ে যাবে না, আমাদের শোনার সময় আছে, অবশ্যই শুনবো। চলে যাচ্ছি দিদি আপনার কাছে। উপলব্ধি জীবন সম্পর্কে তো ধাপগুলো বললেন, আপনি তো শিক্ষক মানুষ, এত সুন্দর গুছিয়ে বলেন, আর কিছু শুনতে চাই আপনার কাছ থেকে। উপলব্ধি দেখো, আমি মনে করি যে সবার আগে আমার পরিবার থেকে যে ধর্মীয় মূল্যবোধ, যে নীতি নৈতিকতা আমরা শিখি, এইটারই কিন্তু বিস্ফোরণ ঘটে সমাজে, প্রতিষ্ঠানে। আমি আমার শিক্ষকতা দীর্ঘদিনের 69 থেকে, আগের বারে বলেছি 69 থেকে
2009-এর 30 নভেম্বর। এই দীর্ঘ যাত্রাপথে আমি দেখেছি যে পারিবারিক শিক্ষাটা মানে এটা যে জীবনকে ধারণের জন্যে, পালনের জন্যে, লালনের জন্যে কতটা দরকার। কারণ আমাদের যেমন রবীন্দ্রনাথ বলেছিলেন যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানব জীবন বড় দুর্লভ জনম, কিন্তু দুর্লভ তখনই হবে যখন সেটাকে আমি তোমার চেয়ে তোমার কীর্তি যে মহান, যখন আমি ওই পর্যায়ে নিতে পারবো। তো আমি একটা পরিবারকে দেখছি, আমি এটা খুব অহংকারের সঙ্গে বলি, আর সেই সঙ্গে আমি আত্মপ্রত্যয় নিয়ে বলি যে শিক্ষা কোনোদিনই বিফলে যায় না। পিতায় শ্রদ্ধা, মায়ে ভক্তি, সেই সন্তান হবে কৃতি, হতে বাধ্য। এগুলো গুণীজনের কথা। 5 ভাই 4 বোন, 9 ভাই বোন, বাবা মা স্কুল টিচার। এই 5 ভাই 4 বোনের মধ্যে তারা প্রত্যেকেই আমাদের বাংলাদেশের সীমানা ছাড়িয়েও গুরুত্বপূর্ণ পদে তারা সেবা দিয়ে যাচ্ছে, কেউ ঘরে উঠেছে কৃতিত্বের সঙ্গে। এই পরিবারটাকে আমি স্যালুট করি। কীরকম একটা পরিচিত, বাবা মায়ের কলিগও নয়, একটা পরিচিত কেউ মুরব্বি যাচ্ছে সাইকেল থেকে, তড়াক করে লাফ দিয়ে সাইকেলের কান ধরে যাচ্ছে যতক্ষণ তাকে দেখা যাবে। এই শিষ্টাচার আমি আহত হই, আমি জেনারেলি বলবো না, এখন অনেকটা কমে গেছে। তো এই একটা পরিবার আছে যেটাকে দৃষ্টান্ত হিসাবে আমরা নিতে পারি। এই প্রসঙ্গে যেহেতু আমি শিক্ষক, আমি শিক্ষক সম্প্রদায়ের প্রতি, তোমার প্রতি দাবি নিয়ে বলছি, শিক্ষক সম্প্রদায়ের প্রতি আমি শ্রদ্ধার সঙ্গে মাথা নত করে বলবো। আর আমার জুমের মেহমানরা যখন আসবে তাদেরও প্রয়োজনে আমি এটা রিপিট করব, আপনারা সন্তানের মা, বাবা, অভিভাবক, এই বাচ্চাগুলো কিন্তু গড গিফটেড, ক্ষুরোধার, শানিত, তীক্ষ্ণ মেধা নিয়ে পৃথিবীতে আসে। যখন দেখি একটা সন্তান রেজাল্ট খারাপ করেছে, আত্মহত্যা করলো, এত কষ্ট পাই, আরে জীবন বড় মূল্যবান সম্পদ, কেন আমরা ভেঙে যাব, কেন মুচকে যাব? এর জন্য বাবা মা দায়ী, আমিও একজন মা, আমিও একজন অভিভাবক, আমি শিক্ষক হিসাবে নিজেকে দায়ী করব। আর কোচিং সেন্টারগুলো, এই সাম্প্রতিক ক্লাস 9-এ পড়া একটা ভালো প্রতিষ্ঠানের সন্তান কোচিংয়ে গিয়ে সেই অপমানটা সে নিতে পারে নাই, বাসায় এসে আত্মহত্যা করেছে, মা বাবা কর্মজীবী চলে গেছে। এই যে সম্ভাবনাময়, এই যে মেধাময় জীবনটা ওই 9 পর্যন্ত আসতে তৈরি করতে ওই বাবা মায়ের কিন্তু ঘাম ছুটে গেছে। আর বিশেষ করে এখন আমাদের একদম ওই পর্যন্ত আনতে, তারপরে আবার কি বাবা মা কর্মজীবী, কেন? ওই পরিবারের জন্য, ওই ভবিষ্যৎ পিলারের জন্য। সেটাই তো আমি বলবো বিনয়ের সঙ্গে, বাচ্চাদেরকে নেগেটিভ কথা বলবে না, বাচ্চাদেরও আত্মমর্যাদা বোধ আছে, তাদেরকে কখনো তাদের আত্মমর্যাদাটা এত তীক্ষ্ণ এরকম কোনো শব্দ চুজ করবা না। যেমন আমি প্রথমেই আগে পারমিশন নিয়েছি যে আমি কি তুমি বলতে পারি, এটা আমার উচিত, বাট আমি এদেরকে পারিনি, এদেরকে স্বতঃস্ফূর্তভাবে তুমিতে চলে আসছি। তো এরাও সেটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে। তো এটা একটা বার্তা দেব অভিভাবকদেরও, আমার শিক্ষক সম্প্রদায়কে, এবং গবেষক তুমি আরো ভালো এই জিনিসটা নিয়ে গবেষক। আত্মহত্যার প্রবণতা কিন্তু দারুণভাবে একটা স্ট্যাটিস্টিক যদি নাও, আমি এবারে যে পরীক্ষার রেজাল্ট বের হলো, বাবা মা যে বকা দিচ্ছে বা এরকম ঘটনা, এটা কখনো উচিত না। আমাদের পরিবার থেকে মানে যেটা শেখানো হয়, আমাদের জেনারেশন বলবো না, তারও 2 আগের জেনারেশন যদি বলি, যে আমরা বাবা মা আমরা যা বলবো এটাই মেনে নিতে হবে, এইটাই তোমাকে মেনে নিতে হবে। আর আমি আগেই ডিসিশন দিয়ে দেই যে তুমি বড় হলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। আমি তো সেটা নাও হতে পারি বা আমি নাও হতে চাই। তো যখন ওই প্রেশারটা কেউ দেয়, তখন ওই বাচ্চাটা জানে যে এটা আমার জন্য কত বড় একটা মানসিক চাপ, যেই কারণে সবসময় ওর ওই দিকেই মন থাকে যে আমাকে এটা করতে হবে, ওইটা করতে হবে, কিন্তু আসলে ও মন থেকে ওটা চায় না। আমরা আরো এই ব্যাপারে গল্প করব, আড্ডা দেব। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। আর আপনারা যারা আমাদের এই আড্ডায় যুক্ত হতে চান, মানে শুধুমাত্র নারীরা, আমাদের টেলিভিশন স্ক্রিনে দেয়া আছে জুম আইডির পাসকোড। আর জুমের বন্ধুরা কোথায়, তাড়াতাড়ি চলে আসুন, অপেক্ষা করছি আপনাদের জন্য। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই।
ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। জীবন সম্পর্কে উপলব্ধি, আড্ডাটা নিশ্চয়ই খুব জমে উঠেছে, আরও জমে উঠবে যদি আপনারাও যুক্ত হয়ে যান, শুধুমাত্র নারীরা আর আমাদের জুমের বন্ধুরা। শতাব্দী, আমরা একটা প্রসঙ্গে কথা বলছিলাম, সেটা একটু শেষ করে নিই। হ্যাঁ হ্যাঁ, আমরা ছিলাম হলো পরিবারই আমাদের আসলে তৈরি করে দেয় যে আমরা আসলে কত বড় হব বা কত দূর পর্যন্ত চাপিয়ে দেওয়ার ব্যাপারটা ছিল, মানে চাপিয়েও যেমন দেয় তেমন তারাও পথও তৈরি করে দেয় যে কিভাবে আমরা সুদূর প্রসারী হব। আমি বলতে গেলে আমি নিজেকে খুব সৌভাগ্যবানই বলবো বা সৌভাগ্যবতী, কারণ আমার পরিবার থেকে কখনো ওই ধরনের চাপ আমাকে দেওয়া হয়নি যে তোমাকে এইটাই করতে হবে, তোমাকে ওটা করা যাবে না। তারা আমাকে বলেছে তুমি যেটা মনে করো ঠিক, আর তোমার ঠিক ডিসিশনে যদি এরকম হয় যে আমাদের কোনো সমস্যা নেই, তুমি সেটাই করবে। তখন কিন্তু দায়িত্বটা তৈরি হয়, দায়িত্ব তৈরি হয়। তখন আমার আরো বেশি সতর্ক থাকতে মনে হয় যে না, আমি যদি এমন কোনো কিছু ভুল করি, কারণ আমার বাবা মা আমাকে কোনো কিছু চাপিয়ে দেয়নি, আর আমার এমন কিছু করা উচিত না যেটা আমার বাবা মার জন্য ক্ষতিকারক হয়ে যায়। তো সেই জন্য আমি ওই দিক থেকে খুব সৌভাগ্যবান, কারণ আমার আসলে কখনোই কোনো বাধা নিষেধ মানতে হয়নি বা তারাও আমাদের তৈরি করে দেয়নি। হয়তো সেই জন্য আমি আজকে আমার জীবনে আমি বলতে পারি যে না, আমি এমন একটা জায়গায় আজকে এসেছি যে আমার আসলে জীবনে কোনো রিগ্রেট বলতে বা কোনো খারাপ বোধ বলতে কিছু নেই। আমি এখন যেখানেই আছি আমি খুব ভালো আছি। খুব ভালো লাগলো জেনে। তো এবার চলে যাই আমাদের সেতুর কাছে। জীবন সম্পর্কে উপলব্ধি কথাটা যখনই আমি শুনেছি যে আজকের আড্ডার বিষয়টা, তখনই আমার কাছে মনে হয়েছে যে, এবং যখনই আমাকে কেউ জিজ্ঞেস করে যে জীবনের উপলব্ধিটা কি, তো সবসময়ই আমার একটা জিনিস মনে হয়েছে যে ওই বিখ্যাত সেই কোটেশনের কথা, যে লাইফ ইজ লাইক এ রাইড বাইসাইকেল। এভরি টাইম আমার এটা মনে হচ্ছে যে এইটা হচ্ছে গিয়ে বাইসাইকেল বা কখনো, এবং সবসময়ই আমরা পাঠ্যপুস্তকে বা যেখানেই হোক বা এখন নিজের জীবন দিয়েও আমি বুঝতে পারছি যে হ্যাঁ, এটা তো অবশ্যই বাইসাইকেলের মতোই চালাতে হবে, ব্যালেন্স রাখতে হবে সবসময়ই সব জায়গাতেই। আমাদের সারাউন্ডিংস চারপাশ দ্বারা আমরা সবসময় একরকম ফিল বা অনুভব করতে পারবো না জীবনে। কখনো আমাদের সাফল্য আসবে, কখনো আমাদের ব্যর্থতা আসবে, কখন আমরা জীবনে সুখী থাকবো, উপলব্ধি কেমন করে তৈরি হবে। হ্যাঁ, সেইটাই। তো সেখানে যে একটু আগে কথা আসলো যে দিদি বললেন যে আত্মহত্যার ব্যাপারটা, যে এখনকার বাচ্চারা বা যে কেউ একজন টিনেজ বা ইয়াং যারা আছে জেনারেশন, অনেকে সুইসাইড প্রবণতাটা অনেক বেড়ে গেছে, জীবন নিয়ে তারা অনেক বেশি হতাশ। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, হতাশ এভরি বডি, কে না, আমরা সবাই হতাশ, সবাই এই আমাদের সুখ আছে তো, এই সাফল্য আছে তো, একটু পরেই দেখা যাচ্ছে যে আমরা দুঃখের সাগরে ভাসছি। কারণ আমাদের আকাঙ্ক্ষা, যে সৃষ্টিকর্তা তো সবসময় আমাদেরকে একরকম রাখেন না, এটা তো আমরা সবাই জানি। তো সেই জন্য আমরা মনে হয় একটু, আমরা সাবকন্টিনেন্টের মানুষ একটু বেশি হতাশায় ভুগি, কারণে অকারণে। এটা একটা ট্রেন্ডও হয়ে গেছে মনে হয়, যে আমি কষ্ট পাচ্ছি, আমি খারাপ আছি, এটাই মনে হয় বলতে অনেক একটু বেশি ভালো আছে। আর নিজেকে জানা, আমি সবসময় আমাকে যদি আমার নিজেকে জানতে পারি যে আমি আসলে কি চাই, কেন চাই, এবং শুধু নিজেকে জানলে হবে না, আমার চারপাশটা জানতে হবে। এখন আমি যদি মনে করি দুঃখ শুধু আমার একার হয় আর কারো হয় না, চারপাশটা জানলেই কিন্তু হয়ে যায় তখন। সেইটাই, এটা ভাবতে হবে যে দুঃখ সবার হয়, সাফল্য সবার আসে, সুখও সবার আসে, আবার দুঃখও আসে, এটা টার্ন বাই টার্ন। তো এটা একটা আছে। আরেকটা হচ্ছে ওই যে দিদি বলে গেছেন যে এটা বহমান নদীর মতো, নদীতে জোয়ার আসবে, ভাটা হবে, জীবনটা এরকম। আমার কাছে উপলব্ধিটা জাস্ট মানে এই যে উপলব্ধি, যে জীবনটাই আসলে এরকম, এই উপলব্ধিটা যদি থাকে তাহলে কিন্তু, আর এইটা জীবন ওই যে বহমান, জীবন বহমান, এটা আমি হয়তো ক্লাস 6 থেকে এই যে বিভিন্ন সামারি বা সামারাইজ বা ব্রড ভাব সম্প্রসারণ করতে গেলে আমরা পড়েছি, তখন আমি একটা 6-এর মেয়ে বা একটা মানুষ হিসাবে আমার বয়স অনেক কম ছিল, কিন্তু এখন এসে বুঝি, মানে উপলব্ধিটা আমার এখন হয়েছে যে হ্যাঁ, এই যে তখন পড়তাম যে জীবন বহমান, জীবন বয়ে যায়, তো এখন বুঝি যে এভাবেই তো বয়ে যাচ্ছে, এভাবেই যাবে, এভাবে সবার যায়। একটা জিনিসও কাজ হয়, সব সময় একই জিনিস আবার ভালো লাগে না। মানে আমার কোনো দুঃখ নেই বা আমার কোনো সমস্যা নেই, এটাও একটা সমস্যা যে কেন নেই। সব সময় ভালো চলতে থাকাও কিন্তু ভালো না। আর যখন আমার সমস্যা আমি মানে ঠিক মানে বের করতে পারবো, তখন যখন আবার ওইটাকে আমি আরো সুন্দর করে গুছিয়ে কাজ করব, তখন সেটা কিন্তু দেখবেন আগের ধাপ থেকে আরো এক ধাপ ভালো চলে আর কি। তবে এই দুইজনের কথা থেকে আমি যেটা পেলাম, সেটা কিন্তু অনেকগুলো বিশেষণ আমাদের চরিত্রে, হ্যাঁ, অনেকগুলো বিশেষণ কিন্তু আমাদের চরিত্রে যোগ করবে। যেমন কাটাহারি খান্ত কেন কমল তুলিতে,
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এগুলো বলা যায় সহজে, ভাব সম্প্রসারণ করা যায় বইয়ের ভাষায় সহজে, বাট এটাকে যখন জীবনে আঘাত করে তখন কিন্তু যেটা হয়, আমি মনে করি এই দুইজনের বক্তব্য থেকে ওই সময় আমাদের আসে ধৈর্য, আসে সহিষ্ণুতা, আসে সচেতনতা, আসে সতর্কতা, আসে সৃষ্টিকর্তাকে ডাকার মতো একটা প্রেক্ষাপট। আমরা কিন্তু তার কাছেই নিবেদন করি, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। ভুলে হোক, চেতনে হোক, অচেতনে হোক, আমরা একবার না একবার সৃষ্টিকর্তাকে কিন্তু ওই আবহতে স্মরণ করবই করব। কারণ আমরা বাঙালি মনে প্রাণে, আমরা প্রত্যেকেই একটা কৃষ্টি কালচারে চলি। আর বাঙালির কৃষ্টি কালচার মানেই উপাসনা, এবাদত, চার্চ, মসজিদ, মন্দির, এগুলো হবেই, হতেই হবে। তো ওই প্রেক্ষাপটটা যখন আসবে, ভঙ্গুর, ওঠাপড়া, জোয়ার ভাটা, ওইখানে কিন্তু আমি জীবনটাকে ভালো করে উপলব্ধি করতে পারবো। আমার এখন কি করা উচিত, মাথাটাকে আমার ঠান্ডা রাখতে হবে, নিজেকে নিজে কাউন্সিলিং করা। তো চমৎকার, আজকের বিষয়টা চমৎকার। জুমের বন্ধুরা আসলে আরো জমবে। হ্যাঁ, আসবে, নিশ্চয়ই আসবে। এই ফাঁকে দিদি কবিতাটা হয়ে আচ্ছা, যাবে? ওকে, ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি একটু করি, উপস্থাপনা, কবিতা আবৃত্তি। আমি বিভিন্ন সংগঠনের সঙ্গে আছি। এখন আমার চাকরি নাই ঠিকই, বাট আমি আরও বেশি ব্যস্ত। ভালো লাগে, বিশেষ করে তোমাদের টু মাচ ইয়াংদের সান্নিধ্য আমাকে অনেক সমৃদ্ধ করে। শিক্ষকদের তো বয়স বাড়ে না কখনো, কারণ সবসময় তারা ইয়াং ছাত্রছাত্রী পাচ্ছে। এটা তো আমি পেশা চুজ করেছি এই জন্য, আমার ক্রোনোলজিক্যাল এজ বাড়বে, বাট আমার মনের বয়স বাড়ে না তো, তাই না? ঠিক বলেছি। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, আমি এমন একটা শিক্ষক, এমন একটা মানুষ, এটা যদি তোমরা বলো যে আপনার নিজের ঢাক নিজে পেটাচ্ছেন, ওকে ফাইন। আর যদি বলো যে না, এটাই বাস্তবতা, এটা আপনাকে খুব প্রভাবিত করে, সেই ইমোশনস থেকে আপনি বলছেন, ওকে ফাইন, তোমরা যেদিকে নিবা আমি প্রস্তুত। আমার সঙ্গে আমার সেই ছোট্টবেলার ক্লাসমেটেরও সংযোগ আছে, আমরা চুটি আড্ডা মারি এখনও। ঢাকায় আসলে যাকে আমি স্মরণ করি তার নাম কিসাম মোর্শেদা, যাই হোক ডাকনামটা হচ্ছে আনার। ওকে আগে আমি ফোন করি। দেন আমাদের ব্যাস একটা থাকে না, শিক্ষক তুমি পাবা, তোমরাও দেখেছো, স্টুডেন্ট তো ছিল, এক একটা ব্যাস কিন্তু এক একবার আসে খুব তুখোড়, যে কোনো ক্লাস হতে পারে, নট অনলি এসএসসি, নট অনলি এসএসসি, যে কোনো একটা ব্যাচ তৈরি হয়ে যায় এবং ভালো ভালো জায়গাগুলোতে তারা। এবং আমাদের, আমি 68 এর এসএসসি আমরা, তো আমাদের ব্যাচটাও ছিল ওরকম চৌকুশ। তার মধ্যে যেটা সবচেয়ে মেধাবী, কোনো দিনও বাংলা ইংলিশ রচনা পড়তো না। জীবন দেখো কি জিনিস, কোনো দিনও পড়তো না। স্কুলে এসে প্রশ্ন পাবে, সে লিখবে, লেখাতেই শেষ না, পরীক্ষক খাতা দেখবে, সেখানেই শেষ না, ওইটা আবার আমাদের ক্লাসকে পড়ে শোনাবেন। এত চমৎকার, এত মেধা। তো জীবন তাকে শিখিয়েছে, ঠিক আছে আমি আর 10 জনের মতো চাকরি নাই বা করলাম, আমাকে তো আল্লাহ দিয়েছে, আমি তো গড গিফটেড একটা কিছু নিয়ে ভূমিষ্ঠ হয়েছি, মায়ের কোল পেয়েছি, বাবা মায়ের সান্নিধ্য পেয়েছি, তারা আমাকে জীবনকে উপলব্ধি করার মতো একটা বিশাল ক্ষমতা আমাকে পথ প্রদর্শন করে গেছেন তারা। তো সে কিছুদিন চাকরি বাকরি করছিল, পরে পারিবারিক কারণে হয়তো সেখান থেকে কন্টিনিউ করতে পারিনি। লেখালেখির হাত তার বড় চমৎকার, ওই যে পরীক্ষার হলে নিয়ে গেলাম, আমাদের কিন্তু ব্রেকের সময়, ব্রেকের পরে না হয় হবে, কিন্তু শোনো এগুলো দরকার আছে, এগুলো কিন্তু অবশ্যই আমাদের জেনারেশনের জন্য দরকার। সে কিন্তু থেমে থাকেনি, সে তার কলম মহাস্ত্র চালিয়ে গেছে, তার বই 21 মেলাতেও যায়। আমার সেই গর্ব করা বান্ধবী নাজমা হোসনে আরা মিলি, তারই লেখা একটা কবিতা, চলে যাব এখন তোমাদেরকে নিয়ে মরিশাসে, চলো যাই। মরিশাসের সমুদ্র সৈকতে, মরিশাস দ্বীপ দেশ, বিস্তীর্ণ জলরাশি, দিগন্ত ছুঁয়ে সৈকত, তোমার হাত ধরে হাঁটবো সৈকতে, ভিজে বালুতে পা ডুবে যাবে, জলরাশি বারবার এসে ভিজিয়ে দেবে, ধুইয়ে দেবে, তোমার আঙুলে জড়ানো থাকবে আমার হাতের আঙুল, ফিসফিসিয়ে আবৃত্তি করবে তুমি জীবনানন্দ। আমার হতে ইচ্ছে করবে বনলতা সেন, পাখির নীড়ের মতো চোখ নেই, কেশে নেই বিদিশার নিশা, কপলে নেই শ্রাবস্তির কারুকাজ, শুধু আছে তোমাকে পাওয়ার দুর্বার আকাঙ্ক্ষা হৃদয়ে। আর
বহুদিনের প্রতীক্ষা। একবার দেখা হোক, এনে দাও প্রতীক্ষার সমাপ্তি। জেলেদের মাছ ধরা নৌকায় দুজনে শুয়ে আকাশ দেখব। অসংখ্য তারকা খচিত আকাশ নীল চাদরে মুড়ে হাসবে চেয়ে চেয়ে। রাত কেটে যাবে জেলে নৌকায়, কবিতায় কবিতায় মরিশাচের সমুদ্র সৈকতে। ধন্যবাদ, খুব রোমান্টিক কবিতা। বাহ, তাই তো দেখছি খুব রোমান্টিক। এই আবহতে দরকারও, নীলাম্বরী হয়ে এসছো। আমরা তো খুব অপেক্ষা করছি, আমাদের জুমের বন্ধুরা চলে আসবে, নিশ্চয়ই চলে আসবে। আমরা জানি না ওই অনুষ্ঠান দেখছে কিনা। একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। ও চলে এসেছে। কেমন আছেন আপনারা? বাহ, সবাই চলে এসেছে। আমি একটু হাত নাড়ি। এতক্ষণ আপনাদের অপেক্ষায় ছিলাম। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই আমাদের এই লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। প্রথমে চলে যাচ্ছি জুমের বন্ধুদের কাছে। অনেক দিন পর আপনাদের সাথে দেখা। প্রথমে আমি রাশিদা আপা, আপনার কথা শুনতে চাচ্ছি। রাশিদা আপা, আমাকে শুনতে পাচ্ছেন? রাশিদা আপা শুনতে পাচ্ছি, একটু একটু। এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি কথা বলুন। আজকের বিষয়টি নিয়ে কথা বলবেন। আজকের বিষয়টি হচ্ছে জীবন সম্পর্কে উপলব্ধি। আচ্ছা, রাশিদা আপা মনে একটু সমস্যা আছে সাউন্ডে। মিষ্টি আপা, মিষ্টি আপা এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা বলুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? অনেক দিন পরে স্বাগতম আমাদের বাংলাদেশে, সিডনি থেকে। ভালো আছেন তো আপু? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাদের দেখে আরো ভালো লাগছে। বলুন আজকের বিষয়টি নিয়ে। জানেন তো, জীবন সম্পর্কে উপলব্ধি। ধন্যবাদ আপু। নিজের সম্পর্কে যদি উপলব্ধি করতে চাই, আমি নিজেকে নিয়ে বলবো যে যেটাই করব, করিয়া ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা যখন একটা কাজ করব, সব সময় আমরা 3 বার চিন্তা করব, তারপর সেই কাজটা করব। আর সৎ থাকতে হবে আপু নিজের কাছে, সবার কাছে। অনেস্টি মানুষের জীবনে শান্তি আনে, সুখ আনে। আর নিজের উপলব্ধি, আমার যা আছে সেটা নিয়ে আমাকে সুখী থাকতে হবে। অন্যটা দেখে কষ্ট পাওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা প্রত্যেককে অনেক অনেক নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতটা নিয়ে আমাদের পরিতৃপ্ত থাকতে হবে সব সময়। অনেক অনেক ধন্যবাদ। এটাই আমার উপলব্ধি। দারুণ উপলব্ধি, দারুণ উপলব্ধি। তানিয়া আপা, আপনার কাছে যাচ্ছি। তানিয়া আপা, শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। এত মিষ্টি মিষ্টি চেহারা দেখে না ভালো থেকে পারি? বলুন আজকের। আমি তো আপনাকে ছোটবেলা থেকে অনেক পছন্দ করি, আর আপনার সাথে আমার দেখা হয়েছে কয়েকবার। বন্ধুত্ব থেকে আমরা আপনার সাথে ছিলাম, আপনার সাথে দেখা হয়েছে। তো আপনি ভালো আছেন? আপনার ভিডিও কিন্তু আমি দেখি, অনেক ভালো লাগে। আমারও ভালো লাগে আপনাদের ভালোবাসা পেয়ে। আজকের বিষয়টা নিয়ে একটু কথা বলবেন, জীবন সম্পর্কে উপলব্ধি। প্রথমে আমি এখানে স্টুডিওতে যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর এখানে আছে একজন কি বলে উদ্যোক্তা, যে আমার ভাইগনা বউ নাফিসার ফ্রেন্ড, ওকেও আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো সবার জন্য শুভ সন্ধ্যা। জীবন সম্পর্কে আসলে কি, আমরা যে জীবনটা পেয়েছি এটাই তো অনেক বড় নিয়ামত আমার কাছে। তো জীবনটাকে আমাদের নিজের হাত দিয়ে সুন্দর করে গড়ে নিতে হবে, এবং শুধু নিজের জীবন সুন্দর করলে হবে না, আমাদের চারপাশে যে আমাদের সাথে মানুষগুলা মিশে থাকে তাদেরকে নিয়ে চলতে পারা, এবং আমাদের আশেপাশে যারা দুস্থ থাকে, যারা আমাদের জন্য অপেক্ষা করে থাকে, আমাদের দিকে তাকিয়ে থাকে, তাদের সাথে নিয়ে চলা। আমি মনে করি জীবনের সার্থকতা এখানেই, জীবনের সৌন্দর্য এখানেই। সবাইকে নিয়ে যদি সাথে চলতে পারি, সবার সাথে মিলেমিশে থাকতে পারি, তবেই জীবনের আসল সার্থকতা, সৌন্দর্য। আমি এটাই মনে করি। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো। এবারে চলে যাচ্ছি উম্মে রুবাইয়া। উম্মে রুবাইয়া আপা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সবাইকে অশেষ ধন্যবাদ এবং
সবচেয়ে প্রথমে আমি বলবো আমার শিক্ষাগুরু আদুবালা শীল দিদি, উনি আমার শিক্ষাগুরু, প্রগতিশীল আর রুচিশীল একজন মানুষ, এবং জীবনে আমার তার ভীষণ প্রভাব। উপলব্ধি বলতে আমি মনে করি সেটা হচ্ছে জীবন, আমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা কথা মনে পড়ে গেল। উনি বলছিলেন যে জীবন বড় মধুময় শুধু এই জন্য যে এই মাধুর্যের অনেকটাই স্বপ্ন আর কল্পনা দিয়ে করা। তো স্বপ্ন আর কল্পনা তো আসলে পাশাপাশি, কিন্তু এক না। স্বপ্ন দেখে মানুষ, ভালো কাজের ভিতরে মানুষের জীবনটাকে মানুষ গুছিয়ে নেয়। আমার মনে হয় যে এই সময় এসে আমার মনে হয় যে ভালো কাজের ভেতরে থাকা, আত্মশুদ্ধি বা নিজের একটা কি বলবো, নিজেকে ভালো রাখার একটা ভালো উপায়, যেটা মনে একদম একদম। আর আমার আসলে জীবন সম্পর্কে প্রথমে আমাকে ধারণা দিয়েছিল আসলে দিদির মাধ্যমে আমরা জীবনকে উপলব্ধি করতে শিখছি। কিরকম যে আমরা যখন সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হতো তখন দিদি আমাদের আবৃত্তি, উপস্থাপনা, তারপরে জীবন বোধ, এগুলো সবই কিন্তু তখন দিদি আমাদেরকে গ্রুমিং করেছেন। আমাদের ক্লাসে দিদি এমন সুন্দর সুন্দর করে কিছু কথা বলতেন, ওইগুলো থেকেই আমরা আসলে উপলব্ধি করতে শিখছি আর কি। তখন তো অত বুঝতাম না। ধীরে ধীরে জীবনের এই পর্যায়ে এসে এখন বুঝি যে হ্যাঁ, জীবন আসলে উপলব্ধি করারই বিষয়। বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন সময়ে, পরিবেশ পরিস্থিতির উপরেই কিন্তু মানুষের উপলব্ধি আসে। একেবারে উপলব্ধি তো আসলে একটা এক বিষয়ের জিনিস। দিদির সাথে কি একটু কথা বলতে চাচ্ছেন? দিদি আপনি কি, তোমার ডাক নাম বলো তো, তুমি কি লীরা? তুমি লীরা? লীরা ডাক নাম কি? উম্মে রুবাইয়া। আমি ছোট নাম, আমি কথাটা শুনতে পাচ্ছি না কথা। আপনাকে কি নামে ডাকে? ছোট নাম কি? ছোট নাম কি? নিকনেম শুনতে পাচ্ছে না। তুমি ভালো নামে আবির্ভূত হয়েছো, আমি তো ট্রেস করতে পারছি না। তুমি কি লীরা? লীরা, ঠিক আছে, আমরা আবার ফিরে আসবো। রাশিদা আপা, এখন কি আপনি শুনতে পাচ্ছেন? রাশিদা আপা, খুব সরি দিদি, আমি খুব সরি, আসলে এখানে নেটের এত কানেকশনের সমস্যা, মানে দিদির কথা আমি খুবই হ্যাঁ, আমরা আবার আসবো, আবার ফিরে আসবো। আচ্ছা, তুমি থাকো, আবার আসবো। রাশিদা আপা এবার শুনতে পাচ্ছেন? রাশিদা আপা, রাশিদা আপা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন বলুন। আমি এই সুদূর কানাডা থেকে রাশিদা আওয়াল সবাইকে শুভ শীতল সকাল শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমাদের গত 2-4 দিন খুব 40 ডিগ্রি গেছে, গতকালকে থেকে আবার ঠান্ডা শুরু হয়েছে, তাই সবাইকে শীতল শুভেচ্ছা। আচ্ছা, আর জীবন, জি জি, আর সবচেয়ে আগে ধন্যবাদ জানাই যে আমি খুব লাকি যে আজকে আমি মিমি আপুর সাথে আমার দেখা হচ্ছে, কারণ অনেকদিন অপেক্ষায় ছিলাম যে ওনার সাথে একদিন দেখা হবে, ওনার উপস্থাপনা আমি উপস্থিত থাকবো। আজকে সে আমার আশা পূর্ণ হয়েছে, সেজন্য অশেষ ধন্যবাদ। আমিও খুশি, আমিও খুশি। আই এম সো হ্যাপি ফর দ্যাট। সো আসলে জীবনটা আমাদের খুবই ছোট। আমি এটাই বলবো যে সততা, সময় এবং নিষ্ঠার সাথে, যুগের সাথে তাল মিলিয়ে চলাকেই আমি বলবো জীবনের সত্যিকারের অর্থ, যেটা আমরা সবাই চলতে পারি না যুগের সাথে। এই জেনারেশন থেকে ব্যাক জেনারেশনে গেলে আমরা যদি সবার সাথে মিলিয়ে সততার সাথে, নিষ্ঠার সাথে, সময়কে মূল্যায়ন করে যদি আমরা চলতে পারি, সেটাই হলো জীবনের সার্থকতা আমার কাছে। এটাই হলো আমার কথা। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে সুযোগ দিচ্ছি, সবাই কিছু বলুন। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ সেই সুদূর টরন্টো থেকে, ভীষণ ভালো লাগলো। আপনার তো এখন ভোর, ভালো থাকবেন আপনি। হ্যাঁ, সরি, হ্যাঁ, কানাডা টরন্টো থেকে। আচ্ছা, এবার রেবেকা আপা, হ্যাঁ, আপনার সাথে কথা বলছি, শুনতে পাচ্ছেন? রেবেকা কবির, শুভ সন্ধ্যা, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ছবিগুলো দেখে আরো ভালো ছিলাম, এখন আরো ভালো লাগছে। থ্যাংক ইউ। আজকের বিষয়টা নিয়ে একটু কিছু। হ্যাঁ, আসলে জীবন বলতে আমি যেটা বুঝি আপা, সেটা হচ্ছে সময়ের সাথে জীবনের পরিবর্তন। সময় চলবে, জীবনও চলবে, দুইটাই একসাথে যাবে। কিন্তু সময়কে, জীবনকে উপভোগ করার মতো মন মানসিকতা নিজে থেকে তৈরি করে নিতে হবে। এবং এটা যদি আমি সৎভাবে, সঠিকভাবে বিচার করতে পারি এবং সঠিকভাবে নিজেকে চালাতে পারি, তাহলেই জীবন সুন্দর হবে। আমি মনে করি যে যেমন ভাবে পারেন ছোট্ট একটা জীবন সুন্দর মতো উপভোগ করুন,
সবাইকে নিয়ে ভালো থাকা, সবাইকে ভালো রাখা, নিজের মধ্যে ভালো কিছু তৈরি করা, তাহলেই সবার সাথে ভালো থাকা যাবে, জীবনও সুন্দর হবে। ধন্যবাদ সবাই, অনেক অনেক ধন্যবাদ। বাকি বন্ধুদের কাছে আবার ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পরে। ভালো থাকবেন আপনারা। আসলে জীবন সুন্দর, জীবন একটাই, সুতরাং এক জীবনে বেঁচে থাকাটা একটা ভাগ্যের ব্যাপার, সুন্দরভাবে বেঁচে থাকা। সুতরাং সেই উপলব্ধি আমরা অর্জন করি, সেই উপলব্ধি আমরা গ্রহণ করি। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। এই আড্ডাতেই থাকতে থাকতেই কিন্তু আমাদের অনেক উপলব্ধি হয়ে গেল, অনেক অজানা জিনিস আমাদের জানা হয়ে গেল, জানার কোনো শেষ নেই। ফিরে যাচ্ছি আবার আমাদের আড্ডায়। তো শতাব্দী, জীবন সম্পর্কে তো অভিজ্ঞতার শেষ নেই, উপলব্ধির শেষ নেই। তোমার একটি সন্তান, কত বড়? আমার সন্তানের বয়স 4.5 বছর। তোমাকে তোমার বাবা মা যেভাবে যে উপলব্ধি, যে জ্ঞান, যে বুদ্ধি দিয়েছে, তুমি সেভাবে চলেছো। তোমার সন্তানকে তুমি কিভাবে দেখছো? কারণ জেনারেশন কিন্তু একটা ব্যাপার আছে, সবাই ইন্ডিভিজুয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা চাই, মানে ওই যে আমি প্রথমে আমরা বলছিলাম এই ব্যাপারটাই, যে আমরা বাবা মারা কখনোই চাই না যে আমার সন্তান কি করবে এটা আমরা চাপিয়ে দেই। আমিও সেটাই আমার বাচ্চাকে আমি ওইভাবেই বড় করতে চাই, যে ওর নিজস্ব একটা সত্তা থাকুক, ও কি করতে চায় এটা ও নিজেই যখন বড় হবে, বয়সের সাথে সাথে ওর জীবন যখন যাবে, 4.5 বছর, খুব ছোট, কিন্তু এখন ওর বয়স অনুযায়ী ও যতটুকু বোঝে, তখন আমি ভাবলাম যে আমাদের বয়স হতে হতে আমরা যেমন মাঝে মাঝে ভাবি যে ডিসিশন নেওয়ার জন্য খুঁজি, আমি কি এটা করব। আমার মনে হয় না আমাদের বাচ্চারা বা তার বাচ্চারা এই ধরনের জেনারেশনের, হ্যাঁ মানে ওই ধরনের একটা চিন্তা করবেও। ওরা তখন এইটুকু মানে ওরা ওদেরকে এইভাবেই প্রস্তুত করবে যে আমার কাউকে লাগবে না, আমি জানি আমার জীবনে আমার কি করতে হবে। আর আমার মনে হয় এটা খুবই জরুরি, কারণ আমার বাবা মার কথাই যদি চিন্তা করি, তাদের জীবনে তারা কি করতে হবে তাদের ডিসিশন দিয়ে দিত তাদের বড়রা। আমরা যেটা করেছি যে আমরা ডিসিশন নেই, কিন্তু প্রয়োগ করি আমাদের যেটা ভালো মনে হয়। আমাদের পরের জেনারেশন ওরা চিন্তাই করবে না কারো ডিসিশন নিবে, ওরা যা যেটা মনে হবে সেটাই করবে। আর আশা করি ওরা আরো ভালোই করবে, কারণ আমরা অনেক কিছুই পাইনি আমাদের ছোট থেকে বড় হয়। এখন তো সব বাচ্চাদের হাতে পৃথিবীর দরজা জানালাটা খোলা, ভালো দিকও আছে খারাপ দিকও আছে। এখন সেখানে হচ্ছে সে কোন দিকটা নিচ্ছে, সেই গাইডেন্সটা একটা পরিবারের দেয়ার দায়িত্ব। আমি ভালো দিকেই যাই, যে সবাই মানে সব পরিবারই উচিত বা দরকার যে তার বাচ্চা কি থেকে ছোট থেকে বড় হচ্ছে এটা একটু ফলো আপ করা। পরিবারই তো মূল খুঁটি, সেখান থেকেই সবাই শেখে। সেতু, একটু কি কথা হবে না? একবারে আমরা কবিতায় চলে যাব, কবিতায় চলে যাই। হ্যাঁ, কবিতায় চলে যাই, যেহেতু আমাদের হাতে সময় কম। ওকে, কার কবিতা? আমি ফোন না, আমি হচ্ছে কার কবিতা? কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতাটি। আমার জীবন উপলব্ধি, হ্যাঁ জীবন উপলব্ধি থেকে এই যে কবিতা তো আগে শুধু বলতাম, শুনতাম বা আবৃত্তি করতাম, বাট সেটাকে যে উপলব্ধি করার একটা বিষয় আছে এবং জীবনের সাথে যে রিলেট করা যায়, সেটা আমার এটাতে ভালো লেগেছে। মানে এই কবিতাটা আমার খুব ভালো লাগে। বোঝাপড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সার ধার ধারে না যে, কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতি, সবার তরে নহে সবাই, তোমায় কতক দেবে ফাঁকি, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি, মানধাতারি আমল থেকে চলছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম, তাই মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। বাহ, দারুণ। দিদি একটু ছোট্ট করে কিছু বলেন, তারপর জুমের বাকি বন্ধুদের সাথে। হ্যাঁ, ছোট্ট করে যেটা বলবো, আমার আলোচনা আমি কিশোরদের, তরুণদের যে প্রেক্ষাপট এটা বলছিলাম, তো তাদের উদ্দেশ্যে আমার বলা যে দেখো, জীবনে হতাশা আসবে, দুঃখ আসবে, বিষণ্ণতা আসবে, কিন্তু আমরা কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারবো না, আমরা কেউ চৈতন্যদেব হতে পারবো না, আমরা কেউ বুদ্ধদেব হতে পারবো না, কিন্তু
তাদেরকে যদি আমরা আশ্রয় করি সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কাটার আঘাত সইছেন, সেই বুড়ি কত কষ্ট দিয়েছে, তিনি কি পিছিয়ে গেছেন? ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, তিনি ওভারকাম করেছেন তার সততা, তার নিষ্ঠা, তার আন্তরিকতা, তার আদর্শ দিয়ে। তো জীবনটা হলো এরকমই। কাজেই আমি এই তরুণ সম্প্রদায়, কিশোর সম্প্রদায়কে বলবো, বাবা তোমাদের জীবনটা বহু মূল্যবান, তোমরা জীবনটাকে এইভাবে নষ্ট করো না, বীরের মতো এগিয়ে যাও। তোমরা দেশ স্বাধীন করছো, তোমরা বীর বাঙালি, বীর মাতার সন্তান, কেন তোমরা একটু হতাশায় তোমরা নিজেদের এই আত্মহনন পথ বেছে নিবে? আর শ্রদ্ধেয় মা বাবাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের এই প্রযুক্তির যুগে বাচ্চাদের সময় দিন, সময় দিন, সময় দিন। এরা কিন্তু আপনাদের ভবিষ্যৎটাকে বয়ে নিয়ে যাবে, এদের মাধ্যমে কিন্তু আপনারা পরিস্ফুটিত হবেন। পিলারগুলোকে যত্ন নিন, তাহলে আর দেখবেন আপনার প্রাসাদ ভেঙে পড়বে না। শিক্ষক সম্প্রদায়, তোমার প্রতি আবারও বলছি দাবি নিয়ে, এই জিনিসটা কিন্তু তোমরা একদম, এই জিনিসটা বাচ্চাদের কখনো নেগেটিভ কথা বলবা না। ওরা জানে না যে ওরা কি বহন করছে, শুধু ওটাকে একটা গাইডলাইন দেওয়া, একটু আদর দেওয়া, একটু ভালোবাসা দেওয়া, আর ওদের অনুভূতিতে ঘা দেওয়া। আমি গার্লস স্কুলে চাকরি করেছি, দিদি আজকে পড়া হয় নাই, ওকে ফাইন, পড়া হয়নি তো কি হয়েছে, মেয়ে মানুষ, বাড়িতে হয়তো মেহমান আসছিল, মাকে হয়তো হেল্প করেছো, তুমি তো প্রতিদিনই পড়া দাও, আমি সবার শেষে তোমাকে ধরবো। আমি শাস্তিটা দিতাম কিন্তু এইভাবে, দিব্যি তারা পড়া তৈরি করে দিয়েছে। ওই যে বললাম আত্মমর্যাদাবোধ, এই যে বলল আমার ছাত্রী যে জীবনকে উপলব্ধি করার মন্ত্র তার কাছ থেকে পেয়ে, ওরা কিন্তু আবার ভয়ও করে। আমি বুঝি না কেন আমাকে ভয় করে, আমি বুঝি না। আমি কিন্তু ওদের কাছে খুবই বন্ধুত্ব সুলভ একটা চরিত্র, এবং আমি আমার অগ্রজদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। মানে ওই ভয়টা অন্যরকম ভয়। এখনো আমি আড্ডা মারি, ওরা ব্যাসকে ব্যাস আমাকে নিয়ে আড্ডা মারে। আমার ক্লাসমেটদের সঙ্গে, আমার এমএড এর ব্যাচমেট 3 যুগ পরে তাদের সঙ্গে আমি আড্ডা মারলাম। একটু দিদি জমে যায়, বাকি বন্ধুরা অপেক্ষা করছে। আড্ডার কোনো বিকল্প নেই। হাসিনা আপা, হাসিনা আপা শুনতে পাচ্ছেন? হাসিনা আপা শুনতে পাচ্ছেন না, কার কাছে যেতে পারি? আচ্ছা, ওই উপরে হাত, ওবায়দা আপা, ওবায়দা আপা, ওবায়দা আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আজকের বিষয়টা নিয়ে একটু কিছু বলেন ছোট করে, জীবন সম্পর্কে উপলব্ধি। আপনাকে আমাকে বলছেন? জি জি, আপনাকেই বলছি। আচ্ছা, আজকের বিষয়টা আমি আসলে একটা অ্যাক্সিডেন্ট করেছি আপা, জীবন সম্পর্কে উপলব্ধি, সেই জন্য আমি একটু বেকায়দায় হচ্ছি বিছানার মধ্যে। জীবনে তারপরও আপনার এই আড্ডার প্রতি এত ইয়ে যে ভালোই লাগছে, এবং আপনি অ্যাক্সিডেন্ট করেছেন এটা শুনে আবার খারাপ লাগছে। খুব সরি, দোয়া করি আপনার জন্য। দুঃখজনক ঘটনা। জীবনের উপলব্ধিটা আমি বলি যে জীবনের প্রতিটি ধাপে ওই ধাপকে মেনে নেওয়া এবং সবার সাথে মিলেমিশে থাকলেই মনে হয় জীবনটা সুন্দর হয়। আর আল্লাহ তাআলা আমাদের মনে হয় মাঝে মাঝে চলার পথে থামিয়ে দেন এভাবে, যে একটু রেস্ট নাও। আমার মাঝে মাঝে থামতেও হয়। ঠিক আছে আপা, অনেক ধন্যবাদ। এবার মাহবুবা রুমি আপার কাছে যাচ্ছি। মাহবুবা রুমি, মাহবুবা রুমি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি কি গান জানেন নাকি? আমাদের চমৎকার একটা সঙ্গীত, যে কোনো আপনার চয়েস মতো হতে পারে, নজরুল হতে পারে, রবীন্দ্র হতে পারে, আধুনিক, আমরা গান শুনবো। তাহলে গানই হোক, কথা না হয়। তোমরা কি গান শুনতে চাচ্ছো? হ্যাঁ জাস্ট গানই হোক, একটা ছোট্ট করে প্রথম মুখটা হোক, তাই শুনি। হ্যাঁ, শ্রদ্ধেয় আমাদের আদুবালা দিদি আর মঞ্চে আমাদের 2 আপু আছে, সবাইকে শুভেচ্ছা। আদুবালা দিদির আমন্ত্রণেই আজকে আমার অনেকদিন পরে জয়েন করা। ঠিক আছে, একটু নজরুল গীতি 2 লাইন করি। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়,
ওই পাহাড়ে ঝর্ণায় আমি, ওই পাহাড়ে ঝর্ণায় আমি, ঘরে নাহি রই গো, উধাও হয়ে বই। পাহাড় ঘুমায় ওই আকাশে হেলান দিয়ে, পাহাড় ঘুমায় ওই। চিতাবাঘ মিতায় আমার, গোক্ষ খেলার সাথী, সাপের ঝাঁপি বুকে ধরে সুখে কাটাই রাতি। অনেক 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 ধন্যবাদ। পুরো গানটা শুনতে পারলাম না, সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এত কষ্ট করে এত সুন্দর করে সময় দিয়েছেন, খুবই ভালো লেগেছে। লাসময়ী মিমিকেও অনেক ধন্যবাদ। আর একদম আসলে সময় এতই আড্ডায় বসলে কখন যে চলে যায়। বিদায় নিয়ে চলে যাচ্ছি, আবারও কথা হবে, দেখা হবে। আমাদের বিদায়ের পালা আজকের জন্য। আবার ফিরে আসবো নেক্সাস টেলিভিশনে নারীদের এই আড্ডায়, লেডিস ক্লাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের উপলব্ধি পরতে পরতে উপভোগ করবেন, অনুভূতিগুলো কাজে লাগাবেন। ভালো থাকবেন।